সুপ্রিয় দর্শক, রাজনীতিতে এখন দারুণ সব গরম গরম কথা হচ্ছে। এই যেমন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আলোচনাও নয়। তার মানে হলো বিএনপি সরকারের সঙ্গে আলোচনাও করতে চায় না এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা হলে সেখানেও যেতে চায় না। তাহলে বিএনপির অবস্থান কি? বিএনপি তাহলে কি করতে চাচ্ছে আগামী দিনগুলোতে, সেই প্রশ্ন রাজনৈতিক মহলে আছেই। এদিকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তৃতা করেছেন এবং বক্তৃতায় তিনি বলেছেন যে বিএনপিকে কেন মানুষ ভোট দেবে সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি বলেছেন যে তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে এবং তারা ভোট পাবে কোথায়, যেখানে তাদের নেতৃত্ব শূন্যতা রয়েছে। নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামি, পলাতক আসামি, সেই নেতৃত্বকে কি জনগণ ভোট দেবে? এই প্রশ্ন আওয়ামী লীগ সভানেত্রীর জনগণের কাছে। সব মিলিয়ে তাহলে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনকে রেখে এখনই কি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, বিশেষ করে বাক্য বিনিময়ের ক্ষেত্রে? আরও কি হচ্ছে রাজনীতিতে, আসুন আমরা আলোচনা করি। জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে নেতৃত্ব। আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জনাব নূর আহমেদ বকুল। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে। এই সরকারের অধীনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নয় এবং কোনো আলোচনাও নয়, তাহলে বিএনপি কি পথ খোলা রাখছে নিজের সামনে? আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? আমি দেখতে পাচ্ছি, জি। কিন্তু আমি তো আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। আপনি বলুন। আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সুপ্রিয় দর্শকরা সবাই আপনাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি দুইটা বিষয় উপস্থাপন করেছেন এবং তার আগে আরেকটা কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে কি বলেছে সেই বিষয়টাকে আপনি উপস্থাপন করেই আপনার বক্তব্য শুরু করেছেন। আর দুইজন নেতার কথা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু মাহমুদ। এই দুইজনের বক্তব্য দিয়ে আপনি উপস্থাপন করেছেন যে আলোচনায় যাবে না, এই সরকারের অধীনে নির্বাচনও করবে না। এই কথাগুলো খুবই যুক্তিসঙ্গত কথা এই দুইজন নেতা রাজনৈতিক দলের তারা বলেছে। কারণ আপনারা দেখেন যে 2014 সনের নির্বাচন এবং 2018 সনের নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার সকল নির্বাচন যেগুলো এখনো চলছে কিছু, এর কোন নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে বলে আপনাদের কাছে মনে হয়? এই সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো গ্যারান্টি মিনিমামটা নেই। সেখানে বিএনপি তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, নির্বাচন কেমন হবে, নির্বাচন কমিশন কেমন হবে, কাদেরকে দিয়ে নির্বাচন কমিশন তৈরি করা হবে, এই সকল আলোচনায় বিএনপি অংশগ্রহণ করবে না, এটাই যুক্তিসঙ্গত বক্তব্য বিএনপি। বরং বিএনপি যদি এই সকল বিষয়ে অংশগ্রহণ করে, আলোচনায় যায়, সরকারের আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে সরকার অতীতেই নির্বাচন কমিশন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার ব্যাপারে যে রকম ফার্স করেছে, সেই রকম ফার্সে বিএনপি কে অংশগ্রহণ করা হবে। বিএনপি 2014 এবং 2018 নির্বাচনকে মূল্যায়ন করে 2023 নির্বাচন কেমন হবে সেই রকম পরিষ্কার বক্তব্য জনগণের কাছে দিবে, এটাই স্বাভাবিক। এবং সে বিএনপি সেরকম বক্তব্যই দিয়েছে। আর একটা কথা আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওনার বক্তব্যটা টেলিভিশনে শুনেছি, আপনাদের নিউজ 24-এই আমি শুনেছি, ওনার মোটামুটি পুরো বক্তব্যই আমি শুনেছি। উনি বলেছেন বিএনপি কে কেন ভোট দিবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন বিএনপি কে কেন ভোট দিবে, কারণ দেশে তো নির্বাচনই হয় না, তো বিএনপি কে ভোট দিবে কেন? সুতরাং এই দিক থেকে উনি ঠিকই বলেছেন। আর একটা কথা হলো, দেশে যদি নির্বাচন হতো, মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে উনি যদি এরকম কথা বলতেন, তখন হয়তো এরকম কথা তিনি বলতেন না, তিনি অন্যভাবে অন্য কথা চিন্তা ভাবনা করে বলতেন। এখন যে দেশে আওয়ামী লীগকেও মানুষ ভোট দেয় না, যে দেশে নির্বাচন হয় না, মানুষ ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগ বিএনপি যাই বলেন না কেন, কেউ ভোট দিতে আসেন না। সুতরাং বিএনপি যেটা করছে, বিএনপি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছে, বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে, 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে আন্দোলনে গিয়েছিল, সেই আন্দোলনকে সরকার অপকৌশল করে সহিংস বলে বিএনপির রাজনীতিকে মেলাইন করার চেষ্টা করেছে। বিলম্বে প্রাথমিক অবস্থায় বিএনপি বিব্রত অবস্থায় পড়লেও দীর্ঘদিন পরে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার স্যাবোটাইজ করেছিল। এখন বিষয়টা হলো
যে আমরা নির্বাচনে এই সরকারের অধীনে যে কোনো পর্যায়ে, আপনি দেখেন আজকে স্থানীয় সরকারে অর্থাৎ ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চলছে, সরকার দলীয় লোক যারা সরকারকে ব্যবহার করে তাদের জীবনের আর্থিক উন্নতি সাধন করেছেন, তারাই দলে দলে প্রার্থী হয়েছে, এবং এক প্রার্থী আর এক প্রার্থীতে, এবং আপনি দেখেন একটি মাত্র দল তারা স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে, স্থানীয় সরকার বলাটা আমার ঠিক হচ্ছে না, স্থানীয় রাজনৈতিক সরকার, স্থানীয় রাজনৈতিক সরকারের নির্বাচন করতে গিয়ে রাজনৈতিক দলের পরিচয় একজনে গেছেন এবং বাকিরা দলের বিপরীত পরিচয় গিয়ে যেটা করছেন তাতে বহু মানুষের ইতিমধ্যে মানে হতাহত হয়েছে। তাহলে চিন্তা করুন যে একটা দেশের একটা স্থানীয় সরকার রাজনীতি, তারও যে একটা চরিত্র ছিল যেখানে স্থানীয়ভাবে মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে একটা প্রশ্ন করি। জি বলুন। জি, ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে যে নির্বাচনগুলো হয় সেখানে দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্থানীয় ইস্যু, প্রভাব প্রতিপত্তি, নিজেদের ভালো থাকা না থাকা এইসব বিষয়গুলো প্রাধান্য বিস্তার করে, আত্মীয় স্বজন, ভোটার ইত্যাদি ইত্যাদি। বিএনপি সেসব নির্বাচনগুলোতে না গিয়ে তৃণমূলে কি নিজেদের দলকে এবং সমর্থকদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে না? জি না, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত করছি। দেখুন, স্থানীয় সরকার নির্বাচনে আগে আপনি যে কথাটা বলেছিলেন সেটাই সঠিক ছিল, কিন্তু এই সরকার এসে যখন সকল মহলে সবকিছুতে রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না, সবকিছুকে রাজনীতিকীকরণ করেছে, এবং স্থানীয় সরকার নির্বাচনকেও যখন রাজনৈতিক করেছে সরকার, তখন আর স্থানীয় মানুষ, ওই যে আত্মীয়তা বলেন, বন্ধু বান্ধব বলেন, স্থানীয় নিরপেক্ষ চরিত্রের কারণে বলেন, মানুষ আর এখন সে অবস্থায় না। এবং আপনি দেখেন না, সেই কারণে যে কোনো, অর্থাৎ স্থানীয় সরকার তার নিরপেক্ষ যে চরিত্র ছিল একটা, এই যে সার্বজনীন মিলিত নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করার যে একটা ব্যবস্থা ছিল, সেটাকে কিন্তু এই সরকার রাজনৈতিক লেবাস পরিয়ে নষ্ট করে দিয়েছে। সুতরাং স্থানীয় আমি আপনার কাছে সরকার আসছি। নির্বাচনের সামগ্রিক সম্পৃক্ততা তখনই হবে যদি একটা নিউট্রাল ক্যারেক্টার আগের মতো বহাল থাকতো, কেবল তখনই এটা সম্ভব হতো। জি, অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এই দেশে, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের অভিযোগ, কি বলবেন আপনি? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং না শুধু বিএনপির যারা নেতা কর্মী, যারা বিভিন্ন আলাপ আলোচনা অথবা টকশোতে আসেন, এই যে এতক্ষণ মাসুদ আহমেদ তালুকদার যে কথাটি বলেছেন, এটি সকলেই কিন্তু সবসময় এই কথাগুলোই বলে, এবং এই চর্বিত চর্বণ এটি নিয়ে আসলে আমরা ভাবিও না, আর এটি নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। আমি যেটা মনে করি যে এই যে বিএনপি কথায় কথায় বললো যে তারা আওয়ামী লীগ এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তাদের যে বক্তব্য, আমি যেটা মনে করি যে বিএনপি এই কথা তাদের মুখে শোভা পায় না, কারণ বিএনপি রাজনৈতিক ভাবেই একটা মানে যেভাবে দলের গঠন অথবা বিকাশ অথবা নির্বাচন ব্যবস্থাকে তারা ক্ষমতায় আসার পরে যেভাবে ধ্বংস করেছে এবং আনা ভোটের উৎসব করেছে, বাংলাদেশে যা যা নির্বাচনের ক্ষতিকারক এবং নির্বাচন নামক প্রতিষ্ঠানটিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, তা অতীতে অন্য কোনো রাজনৈতিক দলও করে নাই। এবং এখন বাংলাদেশে ভোটের রাজনীতিতে বিএনপি পরাস্ত হয়ে, মাঠের রাজনীতিতে পরাস্ত হয়ে তারা আবল তাবল কথা বলছে এবং তারা বিভিন্ন ভাবে ক্ষমতায় যাওয়ার একটা ভিন্ন ফন্দিত তারা করছে, এবং সেই তারা বেশ কয়েকবার দিয়েছে। এবং আমি শেষ করিস না না ভিন্ন ফন্দিটা কেমন, সেটি হলো একবারে এই যে যখন দেখা গেল যে তারা নির্বাচনে একটা অংশগ্রহণ করলো না, তারা 500 মতো ভোট কেন্দ্র পুড়িয়ে দিল, সে মানুষকে হত্যা করলো, অগ্নি সন্ত্রাস করলো, অথবা এখন তারা আলোচনা আসবে না, নির্বাচনেও যাবে না, এইরকম কথা বলে তারা পরিবেশটা এমন ভাবে করছে যাতে মনে হয় যে বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থা তাদের বাদ দিয়ে এই নির্বাচন ব্যবস্থাটি হয়তো প্রশ্নবিদ্ধ হবে। এখন সেই প্রশ্নবিদ্ধ করার জন্যই তো তারা এই কথাগুলো বলছে, অথবা নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের মানুষ তাদের ফন্দি টের পেয়েছে এবং তারা কিন্তু সরকারের সাথে আছে, এবং সরকারের সাথে এই 12 বছর আছে বলেই কিন্তু আজকে সরকার অনেক উন্নয়ন করতে পারছে, দেশ অভূতপূর্ব এগিয়ে যাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আজকে জলবায়ু সম্মেলনে গিয়ে সেখানে বিদেশে আমাদের যে নাগরিক তাদের সাথে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আমি মনে করি খুবই যথার্থ কথা বলেছেন। মানে উনি কিন্তু বলেছেন যে এই দেশের যত উন্নয়ন এটি উনি করেছেন, এবং দারিদ্র্যের হার আওয়ামী লীগ সরকার কমিয়েছে, খাদ্যের সম্পূর্ণতা অর্জন করেছে, এবং এগুলো করা কি অন্যায় হয়ে গিয়েছে? এবং একটা মানুষও এই দেশে গৃহহারা থাকবেন, অথবা দেশকে সুন্দর করতে যা যা প্রয়োজন সবই তিনি করবেন।
তাহলে এই দেশের মানুষ এইরকম যে কনফিডেন্স নিয়ে, এইরকম যে মানুষের যে উন্নয়ন অগ্রগতির কথা স্বপ্ন দেখানো, অতীতে তো তারা ক্ষমতায় ছিল, সামরিক শাসনের গর্ভে জন্ম নিয়ে তারা তো এই দেশে অনেকদিন শাসন করেছে, কিন্তু তারা তো মানুষকে ওই জায়গায় নিতে পারে নাই। সুতরাং আজকে মানুষের কাছে কিন্তু অপশন নাই, মানুষের কাছে আওয়ামী লীগের অপশন আওয়ামী লীগ, শেখ হাসিনার অপশন শেখ হাসিনা। এবং সেই কারণে বলছি যে তাদের নেতৃত্ব আজকে মামলায় জড়িয়ে অথবা তারা সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে। এবং সেই কারণে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে হ্যাঁ, সাহস থাকলে দেশে এসে আইন আদালতের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যদি রাজনীতি করতে হয় করুক, কিন্তু বাস্তবতা হলো তাদের সেই সৎ সাহসটি নাই। এবং সৎ সাহস নাই বলেই কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের ধারা দেশকে এগিয়ে যাচ্ছেন, এই মুক্তিযুদ্ধের চেতনা একটু অসাম্প্রদায়িক যে বাংলাদেশকে গলা টিপে হত্যা করছিল বিএনপি, সেই বাংলাদেশ আবার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, তার মূল যে ধারায়, সেই ধারায় ফিরে এসেছে। তবে দেশ পরিচালনায় অথবা বিএনপি অথবা অন্যান্য তাদের হয়তো প্রত্যাশার জায়গাটি ভিন্ন থাকতে পারে, সাধারণ মানুষের হয়তো আকাঙ্ক্ষার জায়গাটি আরো আকাশচুম্বী থাকতে পারে। সব ভালোই তো আসলে মানুষ আওয়ামী লীগের কাছে চায়, সব ভালোই আসলে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে চায়, কিন্তু কে কি করেছে, কে কোন কাজটি করে ভালোর উদাহরণ দেখিয়েছে, সেটিও আমরা কখনো দেখলাম না। সুতরাং আজকে যতই আলোচনা করুক না কেন, লন্ডনে বসে যতই এদেশে ষড়যন্ত্র করুক না কেন, আজকে তাদের বিএনপি নেতা কর্মী তাদেরও তো বোধহয় হওয়া উচিত, কারণ বিদেশে বসে টাকা পয়সা চুরি চামারি করে ওখানে বসে আরামে জীবন কাটাবে, বড় বড় কথা বলবে, আর বাংলাদেশে তাদের কর্মীদের হাতে তারা বোমা ধরিয়ে দেবে, পেট্রোল বোমা ধরিয়ে দিয়ে তারা অগ্নি সন্ত্রাস করাবে, তারপর জেল জুলুম খেটে এই কর্মীরা নাকাল হবে। আজকে এই যে দলের একটা অবস্থা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তাদের দলের নেতৃত্ব, তাদের দলের এই যে নেতৃত্ব আজকে বিদেশের মাটিতে বসে অপকর্মগুলো করছে সে। সুতরাং এগুলো আওয়ামী লীগকে দোষারোপ করে লাভ নাই, বিএনপির এখন দোষারোপ করা উচিত, আত্মোপলব্ধি করা উচিত, নিজের দল সম্পর্কে ভাবা উচিত, কারণ তাদেরকে আজকে খাদের কিনারায় নিয়ে গেছে, অথবা তাদেরকে এইরকম একটা মানে সর্বনাশা খেলায় নামিয়ে দিয়েছে এই রাজনৈতিক দলটি, রাজনৈতিক দলের নেতৃত্ব। সুতরাং সংকট যে দলে, সেই দল ভবিষ্যতে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আমি আসছি আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জনাব নূর আহমেদ বকুল আছেন। জনাব নূর আহমেদ বকুল, তাহলে আওয়ামী লীগের দিক থেকে অবশ্যই নির্বাচনের প্রস্তুতি আছে, দল গোছানোও হচ্ছে, কিন্তু বিএনপি তো বলছে যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আলোচনাও করতে চায় না। তাহলে আসলে কি বাস্তবতা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে? ধন্যবাদ আজকের সঞ্চালককে এবং আজকের আলোচনায় দুজন বিজ্ঞ আলোচক আছেন, একজন আমার 90-এর ছাত্র আন্দোলনের সহযোদ্ধা আফজাল আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, তালুকদার সাহেব। আমার পক্ষ থেকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। যে কথা, যে প্রশ্নটি আপনি করলেন, তার আগে আমি একটু পেছনের কথা বলতে চাই, কারণ এই দেশের নির্বাচন প্রক্রিয়াটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আমাদের দরকার। না হলে পরে মানে সোজাসুজি একটা কথা যখনই আমরা বলি যে দল যখন ক্ষমতায় থাকে তারা তখন নির্বাচনটাকে এমন একটা হাতিয়ার তৈরি করে যে সেই হাতিয়ারে আমাদের গণতন্ত্রটাই কখনো কখনো বিপদগ্রস্ত হয়ে পড়ে। আপনি আমার পাকিস্তান থেকে শুরু করে মানে একেবারেই 47-এর পরের একটা, আপনি প্রত্যেকটা ভোট যদি মানে জাতীয় নির্বাচনগুলো পর্যালোচনা করেন, এমনকি পরবর্তীতে স্বাধীনতা উত্তরকালে এসে বাকি যে ভোটগুলো, আজকে 50 বছর পূর্তি হলো বাংলাদেশের, আপনি নির্বাচনী ব্যবস্থাটাকে একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের অধীনস্থ করে একটা জায়গায় এনে দাঁড় করাতে আমরা এখনো পর্যন্ত সক্ষম হয়নি। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে নির্বাচনগুলোকে ঘিরে নির্বাচনী যে আইন কানুন এবং নির্বাচনী যে ব্যবস্থা, এগুলো কিন্তু বাংলাদেশে কেউ প্রতিষ্ঠা করিনি। কারণটা হচ্ছে ক্ষমতার স্বার্থেই আমরা এই প্রতিষ্ঠানটাকে নিজের মতো করে ব্যবহার করেছি। কারণ রাষ্ট্র এবং মানে সরকার এবং নির্বাচনী সংস্থা যেটা নির্বাচন কমিশন, এইখানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গাটা নির্বাচন কমিশন কখনোই মানে অর্জন করতে পারেনি এবং দেওয়া হয়নি। এবং এ নিয়ে তো যথেষ্টবার আমাদের দেশের পার্লামেন্টে যথেষ্টবার সংস্কারের প্রস্তাব, ওয়ার্কার্স পার্টির 33 দফা প্রস্তাব তো আমরা দিয়েছিলাম। তো এই প্রস্তাবগুলো কিন্তু খুব কার্যকর হয়ে ওঠে। এবং দেখেন এই সময়কালে আমরা যদি বলি যে নির্বাচনটাকে একটা আস্থার জায়গায় আনতে হবে, তাহলে আস্থার জায়গা আমরা এরশাদের বিরুদ্ধে লড়াই করলাম, তিনি নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে দিয়েছে এবং আমরা একটা
তাকে পদত্যাগের দাবি করে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে একটা নির্বাচন দাবি করে আমরা তাকে বাধ্য করেছিলাম ক্ষমতা থেকে চলে যেতে, একটা অভ্যুত্থান করেই তাকে তাড়াতে হয়েছিল। তো সেই পরিস্থিতিটা এখন কিন্তু বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার এই পরিস্থিতিটা, এর ভারসাম্যটা নির্ভর করে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের বা বিরোধী শক্তির সঙ্গে ক্ষমতায় যারা থাকেন তাদের একটা রাজনৈতিক ভারসাম্য থাকে। হয় আন্দোলন করে জিততে হবে, নাহলে আলোচনা করে জিততে হবে। এখানে কৌশল নির্ধারণের প্রশ্নে আমার কাছে মনে হয়েছে বিএনপির বহু রকমের দুর্বলতা প্রকাশ করেছে। হ্যাঁ, আক্রমণ, আমি যদি বিএনপির বন্ধু আমাকে বলতে পারেন যে আমাদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণ আমরা প্রতিহত করতে পারিনি। একই কথা যদি আমি উল্টো করে বলি, এই আক্রমণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছিল। আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তাহলে আওয়ামী লীগ লড়াইটা করে জিততে পারলো কি করে? একটা গণভিত্তিক দলের অবস্থান যদি থাকে, বিএনপির নিশ্চয়ই দাবি করে বিএনপিরও গণভিত্তিক অবস্থান আছে, কিন্তু বিএনপির কোথায় যেন তাদের সুর তাল লয় কেটে গেছে। এবং এই সুর তাল লয় কেটে যাওয়ার মূল কারণই হচ্ছে তাদের নির্দিষ্ট লক্ষ্য নেই। নির্বাচনী সংগ্রামটা যদি সংগ্রাম হিসাবে দেখে সেটা একটা কথা, আর একটা যদি অসাংবিধানিক ধারাকে কি বলে উৎসাহিত করা হয় তাহলে আর একটা কথা। আমাদের দেশের রাজনীতিতে যতগুলো ঘটনা ঘটেছে 75-এর পরের থেকে আজকের দিন পর্যন্ত আমরা দেখি যে অসাংবিধানিক ধারার রাজনীতিটাকে প্রায়শ লালন করার চেষ্টা করা হয় নানান কর্নার থেকে। দেশ বিদেশের চক্রান্ত থাকে, দেশের অভ্যন্তরে, রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন ধরনের খেলোয়াড়রা থাকে, তারা খেলেন, বিভিন্ন শক্তি এখানে খেলেন, যে কারণে আমরা দেখি যে একটা গণতান্ত্রিক সরকার চলছে, ক্ষমতায় আছে, কিন্তু পাশাপাশি দেখে কিছু কিংস পার্টির জন্ম হয় এদেশে। তাহলে এই কিংস পার্টিগুলোর জন্ম হয় কেন? এবং হঠাৎ করে করেই তারা বেশ শক্তিশালী হয়ে ওঠেন। এই ধরনের কিংস পার্টিগুলোকে বাতাস দেওয়া হয়, এবং কারা দেয় সেটাও নিশ্চয়ই আমরা যারা রাজনীতি করি তারা অন্তত বুঝি যে এই বাতাসটা দেবার লোক কিন্তু দেশ বিদেশে বা দেশের অভ্যন্তরে আছে। এখন নির্বাচনের এই প্রক্রিয়াটাই আজকে আওয়ামী লীগকে ব্লেম করছি, আমরা তো বিএনপিকেও ব্লেম করছি, আবার আওয়ামী লীগ বিএনপি মিলে আমরা এরশাদকে ব্লেম করছি, আবার এরশাদ সাহেব জিয়াউর রহমানকে ব্লেম করেছেন যে জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করে যে পরিমাণে তিনি ভোট পেয়েছিলেন সে পরিমাণের ভোটারই ছিল না, অথবা 79-এর ভোট তিনি যেভাবে করেছেন সে ভোটটাও একই রকম তিনি কি বলে এটাকে তার দিকে পুল করেছেন রাষ্ট্রকে ব্যবহার। এখন এই বিতর্কের সমাধানটা যতক্ষণ না হবে, পারস্পরিক আস্থার জায়গাটা এখানে আসবে না। অতএব অন্তত একটা জায়গায় আমি বিএনপিদেরকে আহ্বান করব যে জাতীয়ভাবে একটি রাজনৈতিক ঐক্যমত্যের জায়গাটা দেখে তো শিখছি আমরা। আওয়ামী লীগকেও বলবো যে আওয়ামী লীগ আজকে নিজের যে দল, তার দলের মধ্যেও যে ভোট প্রক্রিয়ার অবস্থানটি হচ্ছে, দলের মধ্যে ভেতরে তার কর্মীদের মধ্যেও মনোনয়ন বাণিজ্যের গল্প কিন্তু তাদের দলের থেকেই আসে। তাদের দলের কেনা বেচা হয়, আপনি লোকানো কিছু নেই। বিষয় যে জাতীয় ঐক্যের এক সেকেন্ডে শেষ করি যে এই জিনিসটাই যদি আমরা একটু অনুধাবন করি, নিজেদের দিকে তাকাই, তাহলে বিএনপি আওয়ামী লীগ এই জায়গাটায় তাকালে পরে বাংলাদেশের নির্বাচনী সংস্থাটাকে গড়ে তোলার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। নির্বাচন প্রসঙ্গে এটাই আমার কাছে মনে হচ্ছে। জনাব নূর আহমেদ বকুল, আওয়ামী লীগ এবং বিএনপির ভেতর যদি ঐক্য হতে হয় তাহলে কোন দলকে কি ছাড় দিতে হবে বলে আপনার ধারণা? এখানে ছাড় প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থাপনাটাকে যদি আমরা মনে করি, কারণ ওনারা যে ধরনের গণতন্ত্রের কথা বলেন দুটো দলই, তাহলে সেই গণতন্ত্রে তারা যেভাবে কথা বলে তাহলে তাদেরকে বুঝতে হবে যে নির্বাচনী ব্যবস্থাটাকেই আমরা একটা দাঁড় করাবো এমন পদ্ধতিতে যে আমরা নির্বাচনটাকে নিরপেক্ষ করার চেষ্টা করব, সরকার হস্তক্ষেপ করবে না, নির্বাচন কমিশনকে স্বাধীন করব, অর্থাৎ নির্বাচনী আইনটার পক্ষে আমরা দাঁড়াবো। এবং সেটা করতে গেলে কোথায় থাকতে হবে? সেটা করতে গেলে কি রাজনীতির বাইরে আলোচনা, পার্লামেন্টের একটা আলোচনা। বিএনপিতে এখন পার্লামেন্টে 5 জন মেম্বার আছেন, তো তারা পার্লামেন্টে সে কথাটা তুলুক, পার্লামেন্টে সেই আলোচনাটা আসুক, এবং সেই আলোচনার মধ্যে দিয়ে ছাড় দেওয়া না দেওয়া এটা তো আলোচনার টেবিলে উত্থাপিত হয়, সেই আলোচনাটা উঠুক। এখন তো যেমন বিএনপি বলছে একটা শর্ত আরোপ করেছে, আমরা আলোচনাতেও যাব না, কি বলে নির্বাচনেও যাব না। এটা একটা কথা, কিন্তু যখনই সরকারি দলের দায়িত্ব হচ্ছে সবাইকে নির্বাচনে নিয়ে আসা, তাহলে সবাইকে যখন নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব নেবে সরকারি দল, তখন নিশ্চয়ই শর্তগুলোর মধ্যে অনেকগুলো শর্তই আলোচিত হবে, তখনকার টেবিলে সেটা অনেক কিছু হয়তো সহায়ক হতে পারে। জি, একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আমরা শুনবো। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র।
জনাব নূর আহমেদ বকুল অবশ্য তাগিদ দিচ্ছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের উচিত একটি ঐক্যমতের ভিত্তিতে আসা জাতির জন্যে। তাহলে জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আওয়ামী লীগ কি ছাড় দিলে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একটা ঐক্যমত তৈরি করবে? দেখুন, আপনি যে কথাটা বলছেন আওয়ামী লীগ কি ছাড় দিবে এবং সেই ছাড় মেনে বিএনপি সেই শর্তে আলোচনায় যাবে, বিষয়টা সেরকম অবস্থায় এখন আর নেই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি বলেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, অর্থাৎ এরশাদের বিরুদ্ধে। আমার নূর আহমেদ বকুল ভাইও বলছেন তারাও সেই সময়, বিশেষ করে 90 দশকে, আমরা ওনাদের একটু আগের সময়ের ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি, সেই কারণে 90 দশকের আগে আমাকে ওই ইউনিভার্সিটি থেকে চলে আসতে হয়েছে। কিন্তু ওনাদের আন্দোলনে অংশগ্রহণ, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগ এবং বাম দলীয় ঐক্য সবাই মিলে আন্দোলন করেছেন। কারণ ছিল, কারণ তখন স্বৈরাচার ছিল এরশাদ। সে কারণে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ঐক্য এবং অন্যান্যের মধ্যে পাওয়া সম্ভব ছিল। কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা এরশাদের বিরুদ্ধে যে কারণে আন্দোলন করছিলাম, এরশাদের সেই স্বৈরাচারী চরিত্র এখন এই সরকার ধারণ করেছে। নির্বাচন পদ্ধতিকে এরশাদ যেমন ধ্বংস করে দিয়েছিলেন, সেইটা এই সরকারও করেছিল। সুতরাং এখন এই বিএনপির তথা অন্যান্য যাদের, তাদের আন্দোলন হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার যেই স্বৈরাচার আওয়ামী লীগ এরশাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে, সেই আওয়ামী লীগের এখন রাষ্ট্রীয় ক্ষমতার অংশও হলেন তারা। তাহলে এখন আপনি 90 দশকের যে আন্দোলন এবং আন্দোলনের যে চরিত্র ছিল, যে কারণে চরিত্র নির্ধারণ করা হয়েছিল, দেশের রাজনীতিতে আজকে কিন্তু সেই চরিত্রের অভাব। অর্থাৎ আজকে স্বৈরাচারী ভূমিকা এরশাদের মতো আওয়ামী লীগ, এবং সেই স্বৈরাচার এরশাদও তার সঙ্গে, অর্থাৎ তার দল তার সঙ্গে। সুতরাং এখন এখানে এটা সম্ভব না। বকুল ভাই একটা কথা বলেছেন, আমি দারুণ ভাবে আহত হয়েছি এই কারণে যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, সেই সরকারকে তিনি গণতান্ত্রিক সরকার বলেছেন। আমার খুব কষ্ট হয় এই কারণে যে যাবৎকালে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের পড়তে গিয়ে আমি গণতান্ত্রিক সরকারের যে ডেফিনেশন পেয়েছি, বকুল ভাই এই সরকারের মধ্যে সেই ডেফিনেশন কোথায় পেয়েছে আমি জানি না। তো যাই হোক, এটা যদি আমাদের বন্ধু আফজাল সাহেব বলতেন আমি কষ্ট পেতাম না, কিন্তু বকুল ভাইয়ের কথায় আমি কষ্ট পেয়েছি যে এই সরকারকে তিনি গণতান্ত্রিক সরকার মনে করেছেন। একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আওয়ামী লীগের কাছ থেকে কোনো প্রত্যাশা এখন আর নেই। আপনারা দেখুন, 2014 সালে আমরা নির্বাচনে যাইনি। এদেশের বুদ্ধিজীবী সমাজ, সাধারণ মানুষ, অন্যান্য রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনে দুর্নীতি হয়, আপনারা কিভাবে বুঝবেন? আমরা তখন কিন্তু মানুষের কথায়, রাজনৈতিক ব্যক্তিদের কথায় আমরা আমাদের 2014 অবস্থান পরিবর্তন করে 2018-তে কিন্তু আমরা নির্বাচনে গিয়েছি। সেই নির্বাচনে আপনি কি দেখেছেন? যে দিনের ভোট রাতের বেলা দিয়েছে। তাহলে বিষয়টা কোনখানে দাঁড়ায়? যে দেশে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি এই সরকার রাখেনি। নির্বাচন, এবং আপনি আরো দেখতে, বকুল ভাই যে কথাটা একটু আগে বলছেন, শুধু যে ওই কথাই আমি দ্বিমত করছি তা না, তার অনেক কথার সঙ্গে আমার একমত আছে। সেটা হলেই যে আজ কি আপনি দেখেন যে আওয়ামী লীগের লোকরাও নির্বাচনে ভোট দিতে যায় না। তার মানিটা কি হলো? নির্বাচন পদ্ধতিটাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। আর আলোচনার কথা, কোন কোন বিষয় ছাড় দিলে আমরা যাব। দেখুন, আমরা গতবারে 2018 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, আমরা একটা জোট তৈরি করলাম, এবং এই জোটে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে তার সঙ্গে সারা দিয়ে আমরা আলোচনায়ও গিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো এই যে যেদিন আলোচনা করে বাসায় ফেরার পর দেখা গেল হাতির জেলের একটা অজ্ঞাত মামলায় বিএনপির যারা নীতি নির্ধারণী এবং ওনার সঙ্গে যারা আলোচনায় বসছিলেন তাদের সকলকে আসামি করে একটা মামলা দিয়ে দিলেন, যেখানে 5000 লোক ছিল অজ্ঞাত, এবং বিএনপির লোকদেরকেও নির্বাচনের এই 1 সপ্তাহ আগে সমস্ত মানুষগুলাকে নির্বাচন মামলা দিয়ে সরিয়ে দিলেন। সুতরাং এখানে বিষয়টা হলো আস্থা। আপনি দেখবেন এরশাদের বিরুদ্ধে আমাদের বিরোধী দলে তখন আন্দোলন করার জন্য আস্থা তৈরি ছিল, এবং আস্থা তৈরি হওয়ার জন্য একটা কমন প্ল্যাটফর্মে উপনীত হতে আমাদের যে শর্তগুলো ছিল, বকুল ভাই এটা আরেকজন আপনি টকশোতে বলেছেন, আমাদের সকলের ইচ্ছে আছে। আপনার কাছে আমি এইভাবে শেষ করে দিচ্ছি। কিন্তু আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে গিয়ে সকল রাজনৈতিক দল, কারণ আপনি একটা জিনিস দেখবেন, 2018 সালের নির্বাচনে এই বকুল ভাইয়ের দলও কিছু সুবিধা পেয়ে গেছেন, এরশাদ তো পেয়েছেনই, সরকার গঠন করার জন্য তারা। তো সুতরাং বিষয়টা হলো কোনখানে এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলকে নিয়ে রাজনীতি করার
বা একটা প্ল্যাটফর্মে, তবে অসম্ভব বলতে তো কিছু নেই। সময় হয়তো নির্ধারণ করে দেবে, এক সময় অনেক কিছুই আবার হবে। এদেশে যখন জামাতের সঙ্গে আওয়ামী লীগের যুগপৎ আন্দোলন করতে পেরেছে, সুতরাং রাজনীতির ময়দানে অসম্ভব বলতে কিছু নাই। একদিন এমনও আসবে, আজকে যারা আওয়ামী লীগকে সমর্থন করছে তারাও হয়তো, যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছে, তারাও হয়তো কালকে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসবে, রাজপথে নেমে আন্দোলন করবে। তো আমার কথাটা এইভাবে শেষ করি আমি, কোন ছাড়, কোন দেওয়া নেওয়ার রাজনীতি বিএনপি করে না। এই সরকারের প্রতি কোনো আস্থা নাই। এই সরকার কথা দিয়ে কথা রাখতে জানে না। এই সরকার গণতান্ত্রিক কোনো চরিত্র ধারণ করে না। আর ওই যে আমার বন্ধু আফজাল সাহেব বলে চুরি, আজকে আওয়ামী লীগের নেতা বা কোনো বন্ধুর মুখে যখন চুরির কথা শুনি, তখন আমাদের মুখে কালো কালি দিতে ইচ্ছা করে যে আওয়ামী লীগ মানুষকে বা বিএনপি কে বলে চোর। তাইলে আমরা ওনাদেরকে কি ভাষায়, কোন ভাষায় কি বলবো, সেই রকম একটা শব্দ আমাদের চিন্তা করে বের করতে হবে। অচিরেই আমরা এটা বাজারে ছাড়বো যে ওনাদেরকে কি নামে বলবো, ওনারা যখন আমাদেরকে চোর বলে। আমরা সেই অনেক ধন্যবাদ আপনাকে। তারেক রহমান সাহেব বাংলাদেশে আসে, এ দেশে রাজনৈতিক নেতাদের জীবনের অবস্থা দেখেন নাই? রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করা একটা অসুস্থ মানুষকে প্রহসনের মামলা দিয়ে জেলে নিয়ে। আর আমরা যে বলি, দেখেন যে জনগণ আমাদের প্রতি এখন বিরক্ত। তারা আওয়ামী লীগ বিএনপির এই আশ্বাস, ব্লেম গেম, যেটা আফজাল সাহেব বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কথাটা তিনি বলেছেন, কিন্তু লজ্জা পাওয়া উচিত তাদের। আজকে ওবায়দুল কাদের সাহেব কি বলেছে জানেন? আপনার কাছে আমি আবারও আসবো। দেখুন মন্দিরে যখন আক্রমণ করেছে সন্ত্রাসীরা, উনি স্বীকার করে নিয়েছেন আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করতে পারে নাই, সরকার তার দায়িত্ব পালন করতে পারে নাই। সেখানে আমার বন্ধু আফজাল সাহেব যখন সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের জন্য বিরোধী দলকে দায়ী করে, তখন মনে হতে হবে যে উনি ওবায়দুর রহমানের বক্তব্য শুনে নেয়, ওবায়দুল কাদের সাহেবের, অথবা জেনে শুনে। জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমি আবারও আপনার কাছে আসবো, আশা করছি। আপনার অনেক অভিযোগ আছে। জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, আগে আমরা শুনতাম রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে শুনলাম জনাব মাসুদ আহমেদ তালুকদারের কাছে যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কি বলবেন আপনি? না, ঠিকই আছে, রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই, অসম্ভবও কিছু নেই, সবই আছে। কিন্তু রাজনীতিতে এই কথাটি খুবই হাস্যাস্পদ। সেটা হলো যে মানুষের কথায় তারা নাকি এই নির্বাচনে গিয়েছিল। একটা রাজনৈতিক দলের নীতি থাকে, আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে, কৌশল থাকে, সবই থাকে নিজেদের, এবং সেই অনুযায়ী রাজনৈতিক দল পরিচালিত হয়। মানুষের কথায় তারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করছে, এর চেয়ে একেবারে বালেখিল্য কথা আমি মনে করি না আর কিছু হতে পারে। এবং সেই কারণে বলছি যে তারা কাদের এনেছিল, কোন মানুষগুলো কথা তারা শুনতে গিয়েছিল, কামাল হোসেন সাহেবের কথা অথবা জাফরুল্লাহ সাহেবের কথা। এবং তারাই তো আজকে তাদের যে দল, সেই সংসারী 2-4 জনের সংসার, সেটাই টিকিয়ে রাখতে পারতেছে না, এবং একজন আরেকজনের বিরুদ্ধে সম্মেলন করছেন। সুতরাং আমরা তারা নিজেরা যেখানে নিজের সংসার টিকিয়ে রাখতে পারতেছে না, সেখানে তারা কিভাবে বৃহত্তর ঐক্য করে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করবেন। আর যেটা হলো যে বকুল ভাই 90 গণ অভ্যুত্থানের উনি নেতৃত্ব দিয়েছেন, এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে তাদের যে সেই সময়কার যে একটা অংশগ্রহণ ছিল আন্দোলন সংগ্রামে, এবং তারা কিন্তু পেরেছিলেন যে বিভিন্ন মত পথের মানুষকে একটি জায়গায় এনে সামরিক শাসন বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা নিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হলো যে আপনি যতই মানে নিয়ে আসবেন না কেন, রাজনীতি তো যদি যদি তাদের বিশ্বাস, আদর্শ, এটা যদি ঠিক না থাকে, আপনি কিন্তু এক জায়গায় আনতে পারবেন না। জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনারা আওয়ামী লীগ কি মনে করে যে নির্বাচনে বিএনপির আসা জরুরি বা দরকার? আমরা মনে করি যে বিএনপির আসা জরুরি না। বাংলাদেশের সকল যারা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, সেটা আমরা মনে করি। আসা না আসার ব্যাপার, এটা হলো বিএনপির একান্ত নিজস্ব এখতিয়ারের বিষয়। আর আর যেটা হলো যে গত যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু জনাব মাসুদ আহমেদ তালুকদার তো বলছেন যে আসলে যে দল ক্ষমতায় থাকে সেই দলের দায়িত্ব বাকি সবাইকে নির্বাচনে নিয়ে আসা। না, আমরা চেষ্টা করবো। আমরা তো সবসময় আমাদের তো আহ্বান সবসময় আছে। আমরা তো সবাইকেই বলি যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং নির্বাচনে এসেই কিন্তু নিজের অবস্থানটা অথবা নিজের রাজনৈতিক কৌশল অথবা নিজের আদর্শ উদ্দেশ্য জনগণের সামনে প্রচার করার, এর চেয়ে মুখ্যম হাতিয়ার তো কিছু নাই। সুতরাং নির্বাচনে যদি কোনো দল না আসে, তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি কিন্তু এটা হারে হারে টের পেয়েছে। না, এই যে মাসুদ আহমেদ তালুকদার যে বললেন যে আস্থার সংকট আছে রাজনীতিতে,
তাহলে আওয়ামী লীগ এই আস্থাহীনতা দূর করতে কি করতে পারে? না, আস্থার সংকট তো রাজনীতিতে আস্থার সংকটের বিষয়টা হলো জনগণের আস্থার বিষয়টি এখানে ইম্পর্টেন্ট। কারণ জনগণ মানে রাজনৈতিক দলের সাথে আছে কি নাই, কোন নেতৃত্বকে জনগণ আস্থায় রেখেছে, কোন নেতৃত্বকে জনগণ আস্থায় রাখেনি। বিএনপি নিজেদেরই তো নিজেদেরকে প্রশ্ন করা উচিত। আসলে যদি জনগণ তাদের সাথে আস্থায় থাকতো অথবা জনগণ যদি তাদের আস্থায় নিত, তাহলে তো একদিনে তারা একটা বড় কিছু অথবা ভালো কিছু মানুষকে উপহার দিতে পারতো, অথবা দেশে সেরকম একটি আন্দোলন গড়ে তুলতে পারতো, অথবা মানুষকে সেরকম জানান দিতে পারতো যে তারা রাজপথে আছে, অথবা তাদের এই বক্তব্যগুলো। কিন্তু তাদের বক্তব্য তো মানুষের মানে কানে যাচ্ছে না এই কারণে যে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় যে অপকর্মগুলো করেছে, তাতে তাদের হাতে আবার ক্ষমতা দিয়ে মানুষ তো সুইসাইড করতে চায় না, মানুষ তো বাঁচতে চায়, মানুষের তো অধিকার চায়, মানুষ তো আগামী দিনগুলিতে একটা উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ চায়। মানে কত আর এই যে বিএনপি অথবা এই সামরিক শাসনের গর্ভে যে রাজনৈতিক দলগুলো তাদের মিষ্টি কথায় ভুলে মানুষ তাদের কথা শুনে তাদেরকে ভোট দিবে। মানুষ তো এখন তাদেরকে আর ভোট দিতে চাচ্ছে না। সুতরাং আমি যেটা মনে করি, বাংলাদেশে ওই জায়গাটাই বিএনপি কিন্তু এখনো এক ধরনের গোলকধাঁধার মধ্যে আছে, যে তারা কিন্তু বুঝতে পারছে না যে মানুষ তাদের আসলে আস্থায় নিচ্ছে না। যদি আস্থায় মানুষ নিত, তাহলে তারা রাস্তায় দাঁড়িয়ে ওই বিভিন্ন টক শো অথবা ওই যে প্রেস ক্লাব অথবা বিভিন্ন সেমিনার রুমে বসে মানে 10 ফিট বাই 12 ফিট যে জায়গার মধ্যে সেমিনার করে এই আওয়ামী লীগের মতো সরকারকে টলানো যাবে না। কারণ এটি আমি মনে করি যে বঙ্গবন্ধুর মানে রাজনৈতিক আদর্শের এই সংগঠন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এবং এই সংগঠন যে অভূতপূর্ব উন্নয়ন করছে, দেশের মানুষ আজকে ভালো আছে, দেশের মানুষ কোন দুঃখে তাদেরকে আবার ক্ষমতা নিয়ে আসবে। সুতরাং আমি যেটা মনে করি, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সবাই তো চেষ্টা করবে, অথবা সবাই তো রাজনীতিতে অংশগ্রহণ করবে, সবাই তো নির্বাচন না, কিন্তু জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, জনাব মাসুদ আহমেদ তালুকদার দাবি করছেন যে বিএনপির নেতাকর্মীদেরকে হামলা মামলা করা হয় এবং নির্বাচনী ব্যবস্থাটা নষ্ট করে দেওয়া হয়েছে, যে জন্য দেশের মানুষ চাইলেও বিএনপিকে ভোট দিতে পারছে না। এটি হলো মাসুদ আহমেদ তালুকদারের মূল কথা। আচ্ছা, আমি একটা কথা বলি, বিএনপি আগুন সন্ত্রাস করে বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে, যত সম্পদ পুড়িয়ে দিয়েছে, প্রশাসন থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যেখানে বিএনপি আঘাত না করেছে। রাজনীতির সাথে বিন্দুমাত্র সংস্রব নাই। শিশু, নারী, পুরুষ বাসে উঠেছে, আগুন দিয়ে বাসটা পুড়িয়ে দিয়েছে। এখন তারা বলছে এটা নাকি সাবোটাজ। সুতরাং এরকম কথাই যে তারা বলবে, আজকে এই যে অপকর্মগুলো বিএনপি করেছে, বিএনপি একটি বার এই অপকর্মের জন্য নিন্দা করেনি, অথবা ঘটনাগুলোতে এই যে আহত নিহত এই মানুষগুলোর পাশে বিএনপি কখনো দাঁড়ায় নাই। বিএনপি যে একটা কুপুবন্দুক, একটা মানে একটা অবৈজ্ঞানিক রাজনৈতিক দল, এটা তারা বারবার প্রমাণ করেছে। কারণ তা না হলে সাইদিকে চারটে দেখা গিয়েছে, সেই শক্তিকে, সেই অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্রের স্বপ্ন দেখে, আর বাংলাদেশে এই গোষ্ঠীকে সাথে নিয়ে আবার ঐক্যের রাজনীতি করে আমরা আবার নতুন কিছু ভালো প্রত্যাশা করব। এটা আসলে মানে আমি মনে করি যে বাংলাদেশে এরকম একটা ইউটোপিয়া অথবা কল্পনা বিলাসী মনে অনেকের থাকতে পারে, কিন্তু আমি সেরকম বিশ্বাস করি না। এবং বাংলাদেশে অনেক স্পিডে দেখলাম, অনেকের সাথে নিয়েও চলার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি তো এই যে কোকো মারা গিয়েছে, তারপরে ছুটে গিয়েছিল তার বাড়িতে, দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার 21শে আগস্টের মধ্যে ঘটনা ঘটিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আজকে মানে বড় দুঃখে কিন্তু সে কথাগুলো বলেন যে মানুষটি তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে তিনি জেল থেকে মুক্তি দিয়ে, সাময়িক মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই যে মানবিকতা, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পেরেছেন, কারণ তিনি মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ, আর বিএনপি হলো ধ্বংসের উৎকৃষ্ট উদাহরণ। সুতরাং বিএনপির মতো রাজনৈতিক দলের কাছে আমরা কি তারা বললো, কি তারা করবে, কোন রাজনীতিতে অংশগ্রহণ করবে, নির্বাচনে আসবে না আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ভাবি না, এগুলো নিয়ে আমাদের চিন্তায় নাই। আমরা যে মানুষকে সাথে নিয়ে একটা উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের স্বপ্নযাত্রায় আছি, মানুষকে আমরা ভালো কিছু দেখাতে চাই, এবং নতুন প্রজন্মকে আর এই সব পচা গলা রাজনীতির মধ্যে না দেন, দেশটাকে তাদের ভবিষ্যৎ উন্নত হোক, দেশের মানুষ ভালো থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে জনাব নূর আহমেদ বকুল। তাহলে রাজনীতিতে আস্থার সংকট কিভাবে দূর হবে, কোনো উপায় দেখছেন আপনি? হ্যাঁ, রাজনীতিতে আস্থার সংকট তো, রাজনীতি মানেই হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। রাজনীতিতে নীতির অবস্থান যদি শক্তিশালী থাকে, তাহলে সেখানে আস্থা এমনি থাকে। আজকে যে গণতন্ত্রের কথা, যদিও তালুকদার ভাই আমার কথাটা ভুল বুঝেছেন, আমি বলেছিলাম যে গণতান্ত্রিক দলগুলো, সেক্ষেত্রে আপনিও পড়েন,
আজকে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আওয়ামী লীগ দাবি করে, বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি দাবি করে, কিন্তু আমার পজিশন থেকে আপনাদের গণতন্ত্র কনসেপ্টের সঙ্গে তো আমার বিরোধ আছে। কারণ যে দেশের শ্রমজীবী মেহনতি মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতন্ত্রকে নিশ্চিত করার যে শর্তগুলো পূরণ করতে হয়, সেই শর্ত তো এই ধরনের দলগুলো পারে না। সেটা আমার পজিশন, সেটা আমি বলতে পারি। কিন্তু যে পজিশনে আমরা আছি, যে রাজনীতিটা আছে, এখানে বড় দুটো দল সম্পর্কে লড়াই এদেশের মানুষ দেখে। এখন রাজনীতিটা এমনই হয়ে গেছে যে প্রেম এবং যুদ্ধে কোনো নীতি থাকে না। তা এখন প্রেম যুদ্ধে নীতি থাকে না, রাজনীতিতে শেষ কথা বলে নেই, এটা কিন্তু একটা নীতিহীন বাক্য। আর এই নীতিহীন বাক্যটাই আমাদের দেশে ঘুরে ফিরে আসে। এটা যদিও সেই সময় আব্দুল মালেক উকিলের একটা ঐতিহাসিক বক্তৃতার একটা কোটেশন হয়ে গেছিল যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন এইখানে আস্থা ফিরাতে চাইলে এটা কিন্তু আচ্ছা, কেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটি নীতিহীন বলছেন কেন আপনি? না, এটা নীতিহীন বলছে এই জন্যই যে একটা ন্যূনতম ধারাবাহিকতায় একটা রাষ্ট্রে যদি অবস্থান থাকে, তাহলে সেখানে সুনির্দিষ্ট অবস্থানে সুনির্দিষ্ট বিষয়গুলো সামনে আসে। এখন আপনি জামাত ইসলামের সঙ্গে বা হেফাজতের সঙ্গে যদি রাজনীতিটার কৌশল করেন, কিন্তু বাংলাদেশের সংবিধান তো তা বলে না। তার মানে আপনি সাংবিধানিক অবস্থান থেকে আপনার রাজনীতিটাকে সরিয়ে নিয়ে গেছেন, সে যে দলই হোক, বড় দলগুলোর ক্ষেত্রে। তাহলে আপনি সেই জায়গাটাকে যদি ঠিক রেখে রাজনীতি করেন, তাহলে সেখানে একটা শেষ কথা পাওয়া যাবে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক শক্তি নিয়ে লড়াই করবো, তাহলে এটা একটা শেষ কথা। আজকে জামাত ইসলাম কালকে আওয়ামী লীগের সঙ্গে যাবে, কালকে আওয়ামী লীগের হেফাজত যাবে বিএনপির সঙ্গে। এই যে একটা নীতিহীনতা, এইটা বন্ধ করতে হবে আগে। যে দলগুলো দাবি করে যে তারা মুক্তিযুদ্ধ, তাদের প্রতিষ্ঠাতা কেউ জিয়াউর রহমান, কারো আমাদের বঙ্গবন্ধু, তা এখানে একটা সুনির্দিষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তা আমরা যারা বাইরে জনগণ থাকি, তারা আমরা কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো দেখি। তবে রাজনীতির কর্মী হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই আস্থার জায়গাটা, ওই যে বললাম যে একটা প্রাতিষ্ঠানিক নির্দিষ্ট রূপ থাকলে একটা আস্থার জায়গা হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করলাম 90-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে ন্যূনতম, যদিও এটা গণতন্ত্রকে কমপ্লাই করে না, তারপরেও কিন্তু একটা বাস্তব অবস্থায় নির্বাচনী ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সেদিন লড়াই করলাম। এবং সেই অবস্থাটাকে আমরা আবার নিজেরাই গলা টিপে হত্যা করলাম। কারণ আমরা পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিলাম যে তত্ত্বাবধায়কের কনসেপ্টটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে একদল লোককে লোভাতুর করে তুললো, প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকরা লোভাতুর হলো, জাজরা লোভাতুর হলো, এবং কে জ্যেষ্ঠ জাজ হবেন তার প্রতি তার রাজনৈতিক অবস্থান নির্ধারিত হলো, তার ভিত্তিতে তিনি জ্যেষ্ঠ জাজ নিতে পারেন। এইখানেই আমরা নিরপেক্ষতা গুলো হারালাম। এবং যতটুকু দুটো নির্বাচনে যতটুকু জনগণের অংশ গ্রহণ ছিল, নির্বাচন কমিশন যে ন্যূনতম সুবিধাটুকু নিয়ে নির্বাচনটা করতে পেরেছিল, তো সেই অবস্থাটা আবার আমরা কিন্তু ডিস্ট্রয় করে ফেললাম। এখন তো ধরেন নির্বাচন মধ্যে তত্ত্বাবধায়কের প্রশ্নেও আপনি ফিরে যাইতে পারলে ওই ব্যবস্থাটাকে আর কিন্তু আপনি আনতে পারবেন না। তাহলে এখন কোন জায়গায় দাঁড়াবে? তাহলে এখন প্রচলিত গণতন্ত্রের নিয়ম অনুসারেই নির্বাচন কমিশনকে তার সুনির্দিষ্ট শক্তি দিয়ে, তার সুনির্দিষ্ট ক্ষমতা দিয়ে তাকে যদি আমরা জোরালো করতে পারি, তাহলে এখানে নির্বাচনে মানুষ আসবে, মানুষ ভাববে, এবং উভয় দলের মধ্যে বা সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা বিশ্বাসের জায়গা স্থাপন হবে যে না, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য দায়িত্ব কার বেশি, সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর? সরকার তো আছেনই, কিন্তু রাজনৈতিক দলগুলোরও তো সহযোগিতা করতে হবে। সরকার এখন নির্বাচন কমিশন যেটা বলবে, রাজনৈতিক দলের হিসেবে ভোটের সময় আমি কালো টাকা দিয়ে ভোট করব, এখন সেই কালো টাকাকে প্রশ্রয় দেবেন, এগুলো তো ঠেকাতে হবে। পেশি শক্তিকে প্রশ্রয় দিবেন, এগুলোকে তাই নির্বাচন কমিশনকে তখন আইন শৃঙ্খলা দিয়ে ঠেকাতে হবে। এই সমস্ত জায়গাগুলোকে নিশ্চিত করতে পারলে তাহলে ছোট বড় সকল দলই তখন সাহস পায় যে না, নির্বাচনটাই গেলে অন্তত ভোটের বাক্সটা আমার পক্ষে যতটুকুই ভোট পড়ুক সেটা আমার পক্ষে থাকবে। কিন্তু সেই জায়গাটা তো অনিশ্চিত হয়ে গেছে। সেই জায়গাটাকে নিশ্চিত করার লড়াইটাই কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর কর্তব্য। এবং সেই দলগুলো যদি সেই কর্তব্য পালন করতে না পারেন, তাহলে কিন্তু ভুগবেন। আজকে যিনি ক্ষমতায় আছেন, কালকে যিনি থাকবেন না, ভবিষ্যতে আরেক দলের নিপীড়নের শিকার হবেন। এইরকম শিকার আমরা চাই না। আমাদের রাজনীতিতে নীতির জায়গাটাকেই ঠিক করতে হবে, নীতির জায়গা ঠিক করতে হবে। এরই সঙ্গে শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ শুনতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।